আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তোপের মুখে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র। আলোচনার প্রস্তাব নাকচ ইরানের। সরকার পরিবর্তন কিংবা খামেনিকে হত্যার পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য, জ্বালানি ও প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা। বছর না ঘুরতেই জুলাই অভ্যুত্থানের ঐক্যে ফাটল। রাজনীতিবিদদের বক্তব্যে একে অপরকে ঘায়েলের চেষ্টা। মতের ভিন্নতা মানে বিচ্ছিন্নতা নয়, দাবি বিএনপির। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান। এবং রাজধানীর বাজারে কেজিতে চালের দাম বেড়েছে 6 থেকে 7 টাকা। সবজিতে স্বস্তি মিললেও মাছ মুরগি ও মাংসের বাজার চড়া, ধরাছোঁয়ার বাইরে ইলিশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি আর মিত্রদের চাপের মুখে তেহরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটছে যুক্তরাষ্ট্র। তবে ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। ইরানের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর দাপটে কোন ঠাসা ইসরায়েলের প্রধানমন্ত্রী চেয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পানে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, ইসরায়েলের আকাশে তাদের মিসাইলের খেলা আনন্দিত করেছে বিশ্বের বহু মানুষকে। এদিকে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি আইআরজিসির নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ দিয়েছে ইরান। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের সর্বাধুনিক প্রযুক্তির মিসাইল ইসরায়েলের আকাশে চমক দেখানোর পর ধূলিসাৎ হয়েছে নেতানিয়াহু প্রশাসনের দম্ভ। ভাবনায় ফেলেছে তাদের মিত্র আমেরিকাকেও। ইরানের হাইপারসনিক মিসাইলে তাক লাগানো সক্ষমতা দেখানোর পর অনেকটা গর্তে লুকিয়েছে ইসরায়েলি বাহিনী। অপ্রতিরোধ্য ইরানকে মোকাবেলায় এখন বন্ধু আমেরিকার দিকে চেয়ে আছে ইসরায়েল। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, তেল আবিব ও হাইফার আকাশে তাদের আধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রগুলোর বাহাদুরি আনন্দের দোলা দিয়েছে মানুষের মনে। দখলদার ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে আগামীতে আরও চমক দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন মুসলিম বিশ্বের দুঃসাহসী এই নেতা। গাজায় সন্ত্রাসী ইহুদিবাদীদের গণহত্যায় 60,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এবার জায়নবাদীদের উপর ইরানের হামলায় মানুষের উল্লাস দেখছে বিশ্ব। ইসরায়েলে ইরানের সফল অভিযান আর তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার অনুমোদনে মৃত্যুদের চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার মতো পরাশক্তি সরাসরি ইরানের পক্ষ নেওয়ায় তেহরানে হামলার বিষয়ে দ্বিধায় পড়েছেন তিনি। যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলো ইরানের সামরিক অভিযানে সমর্থন না দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি। ইরানের সঙ্গে খুব দ্রুতই আলোচনা হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, তাই এখনই ইরানের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিচ্ছেন না। এজন্য আরো 2 সপ্তাহ সময় নিয়েছেন তিনি। এদিকে বৃহস্পতিবার রাতেও ইরানে পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আরাক পানি বিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের দাবি করেছে তারা। অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বীরশেভা শহরের একটি হাসপাতাল। এরপর সেখান থেকে সরিয়ে নেওয়া হয় অনেক রোগীকে। ক্ষতিগ্রস্ত হাসপাতাল ঘুরে দেখেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইরানের হামলার পর তেল আবিব জুড়ে একের পর এক বের হয়ে আসছে ধ্বংসযজ্ঞের চিহ্ন। ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা। দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বহু ইসরায়েলি। আশ্রয় নিয়েছেন বাংকার সহ বিভিন্ন নিরাপদ কেন্দ্রে।
המשטר האיראני আমাদের বিমানগুলো ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, কিন্তু ইরান ইসরায়েলের হাসপাতালে আক্রমণ করছে, যা কাম্য নয়। והפרה בוטה של শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা শুরু করবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বাঁধলে তেহরান শেষ পর্যন্ত টিকতে না পারলেও লড়াইটা সহজ হবে না ওয়াশিংটনের জন্যও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। সামরিক বাহিনীর এলিট ফোর্স আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে তেহরান। সংঘাত পরিস্থিতির কারণে ইরানের নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে 6টি দেশ। এদিকে ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার বিপর্যয় ডেকে আনবে বলে সতর্ক করেছে রাশিয়া। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। আঞ্চলিক এই সংঘাতে বিশ্বের পরাশক্তি দেশগুলোও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সংঘাত পরিস্থিতির কারণে ইরান এবং ইসরায়েল থেকে নিজ নিজ নাগরিকদের সরিয়ে নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছে বিভিন্ন দেশ। চীন এ পর্যন্ত ইরান থেকে 1600 জন এবং ইসরায়েল থেকে বেশ কয়েক শত নাগরিককে সরিয়ে নিয়েছে। ইরান ও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। নিজ নাগরিকদের ফিরিয়ে আনতে 2টি সামরিক বিমান পাঠাচ্ছে জাপান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে আত্মসমর্পণ করতে বললেও ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র আলোচনা চায়, বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে, কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই। এই অপরাধের অংশীদার হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। এদিকে নিজেদের সামরিক বাহিনীর এলিট ফোর্স আইআরজিসির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দিয়েছে ইরান। সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি এর স্থলাভিষিক্ত হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। এদিকে ইরানের পক্ষে আবারও বিবৃতি দিয়েছে রাশিয়া। ইরানে সরকার পরিবর্তন কিংবা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা প্যান্ডোরার বক্স খুলে দেওয়ার মতো হবে বলে সতর্ক করেছেন ক্রেমলিনের মুখপাত্র। আমরা দৃঢ়ভাবে এর বিরোধিতা করব। এটি ইরানের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করবে ও দেশটির ভেতরে চরমপন্থার উত্থান ঘটাবে। সবশেষ শুক্রবার ভোরে ইসরায়েলে বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের কার্যালয়ের কাছে হামলা চালিয়েছে ইরান। আশিকুর রহমান, এটিএন বাংলা। ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব নিয়ে সতর্ক করলেন বাংলাদেশের ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। তারা বলছেন, চলমান এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সংকট বাড়বে মধ্যপ্রাচ্য জুড়ে, ফলে প্রভাব পড়বে দেশের জ্বালানি খাত, আমদানি রপ্তানি বাণিজ্য ও রেমিটেন্সে। এর মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। সংকট কাটাতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। পরমাণু ইস্যুতে এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল। বাংলাদেশ থেকে 3700 কিলোমিটার দূরে পারস্য সাগর তীরের দেশ ইরানের সাথে ইহুদিদের এই সংঘাত উত্তেজনা ছড়াচ্ছে মুসলিম দেশসহ সারা বিশ্বে। এ যুদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ, যাতে আশঙ্কা বাড়াচ্ছে দীর্ঘস্থায়ী লড়াইয়ের। মধ্যপ্রাচ্যের এই সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতেও। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 10%। জ্বালানি বাণিজ্যের আন্তর্জাতিক রুট হরমুজ প্রণালী বন্ধ হলে এই সংকট আরও গভীর হবে। বাংলাদেশের জ্বালানি চাহিদার 80% ও বিশ্ব বাণিজ্যের 20%ই পরিবাহিত হয় এ পথে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম আরও বাড়ার আশঙ্কা এই অর্থনীতিবিদের। তেলের দাম তো অলরেডি বেড়েছে এবং অনেকে আশঙ্কা করছেন যে এটা $100 ব্রেন্ট চলে যেতে পারে। তাহলে তো বাংলাদেশের
আমদানি ব্যয় অনেক বাড়বে এবং কেবলমাত্র তেলের আমদানি ব্যয় না, যেহেতু তেলকে ধরা হলো একটা কমোডিটি প্রাইসের ব্যারোমিটার হিসাবে, রেফারেন্স পয়েন্ট হিসাবে, সুতরাং সেগুলোরও দাম বাড়বে এবং আমাদের আমদানি খরচ বাড়বে এবং সেটা আমাদের রিজার্ভের উপরে, আমাদের এক্সচেঞ্জ রেটের উপরে বিরূপ প্রভাব ফেলতে পারে। সুতরাং একটা অশনি সংকেত কিন্তু এখানে। জ্বালানি সংকট মোকাবেলা এবং উৎপাদন ধরে রাখতে এখনই দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার পরামর্শ ব্যবসায়ী নেতাদের। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প, রপ্তানিমুখী শিল্প হলো পোশাক শিল্প। তো এফেক্টেড তারাই হয় যারা বড়। ঝড় আসলে তো বড় গাছের উপর দিয়ে প্রথমে যাবে। সো আমরা এফেক্টেড হওয়ার এভরি পসিবিলিটি আছে, বাট আমরা আশা করব যে গভর্নমেন্ট স্মার্ট প্ল্যানিং করবেন ইন টার্মস অফ ইম্পোর্টেশন অফ এলএনজি। আমি সরকারের কাছে অনুরোধ জানাবো আগামী 6 মাস যেন আমাদের এই গ্যাস, বিদ্যুৎ এবং ডিজেল এগুলি যদি ওনারা এলপিজি আমদানি করে এই শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবস্থা করে রাখে। প্রায় 75 লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আঞ্চলিকের সংঘাত স্থায়ী হলে রেমিটেন্স ও কর্মসংস্থানেও প্রভাব পড়ার কথা জানান বিশেষজ্ঞরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান থেকে সৃষ্ট ঐক্যে বছর না ঘুরতেই দেখা দিয়েছে ফাটল। রাজনৈতিক দলগুলো নেতাদের বক্তব্যে একে অপরকে ঘায়েল করার চেষ্টা। এতে ফুটে উঠছে তাদের মতপার্থক্য এবং আস্থার সংকট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আর তারেক রহমান বৈঠককে ঘিরে সমালোচনায় মুখর জামাত এবং এনসিপি। তবে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন মতের ভিন্নতা মানেই বিচ্ছিন্নতা নয়। রিপোর্ট এস.এম. আশরাফের। দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার ১.৫ দশকের দুঃশাসনের পতনের এক দফার আন্দোলনে সব দলমত এসে মিলেছিল এক বিন্দুতে, কিন্তু বছর না ঘুরতেই সে ঐক্যে দেখা দিয়েছে ভাঙন। বিএনপি সহ সমমনারা একদিকে, এনসিপি জামায়াতের সুর ভিন্ন। জাতীয় নির্বাচন সংস্কার, জুলাই সনদ নিয়ে মত পার্থক্য এখন বিরোধে রূপ নেয়ার পথে। যদিও বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন মৌলিক বিষয়গুলোতে কোনো বিরোধ নেই। সামনে নির্বাচন, এখন সব বিএনপি একটা রাজনৈতিক দলের দর্শন আছে, জামাত ইসলাম আছে, আবার নতুন একটা রাজনৈতিক দল এনসিসি হয়েছে, তাদেরও একটা আদর্শ দর্শন আছে। তাদের আদর্শ, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের ইস্যু নিয়ে তারা কাজ করবে। সেক্ষেত্রে মতপার্থক্য থাকলে থাকতে পারে, সেটা এমন কোনো বিশাল কোনো বিষয় না। বেসিক কোনো হাসিনা বা স্বৈরাচারের বিরুদ্ধে কোনো দ্বিমত নাই এবং আমরা মনে করি যে ওইভাবে কোনো ফাটল বা সমস্যা সৃষ্টি হবে না। এটা একটা মতামতের কিছু তারতম্য থাকতেই পারে রাজনীতিতে। তারা আরও বলছেন জাতীয় নির্বাচনের আগে প্রত্যেক দলের অবস্থান, কৌশল নির্ধারণে ভিন্নতা থাকবেই। তাদের মতে আস্থার সংকট দূর করতে চাই দলগুলোর মধ্যে পারস্পরিক সংলাপ ও রাজনৈতিক শিষ্টাচার। আমরা যেহেতু আমাদের লক্ষ্য একটাই, গণতন্ত্র, ভোটের অধিকার, আমাদের যেহেতু লক্ষ্য একটাই, সেখানে আস্থার সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। ঐক্যের প্রশ্নে আমরা সবাই একমত। নির্বাচনের আপনি রোডম্যাপ দিয়ে দেন, আর রোডম্যাপ দিয়ে দেন সংস্কারের। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসনের প্রশ্নে বেসিক যে সংস্কারগুলি কারোই কোনো দ্বিমত নাই, বিএনপির একেবারেই নাই। বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতা বলেন শুধু নির্বাচন নয়, দেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা নিয়েও যে আলোচনা দরকার তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তাহলেই জাতীয় ঐক্য আবার শক্ত ভিত পাবে। আমরা সর্বোত্তভাবে মনে করি যে কোনোভাবেই হোক, যে গণতন্ত্র আমরা ফেরত পেয়েছি, যে গণতান্ত্রিক ধারা, এটার জন্য কোনোভাবেই ব্যাহত না হয়। সবারই এই সময়টায় একটা হিসাব করে কথা বলা উচিত, একটা ইন্টিরিয়াম টাইম, তাই না? এখানে একজন একজনের বিরুদ্ধাচরণ করার দরকার নাই, রাজনৈতিক ভাষায় কথা বলা উচিত। আপনার মতামত আপনার ব্যক্ত করেন না, গণতন্ত্রের সৌন্দর্য কোনটা? যার যার মতামত ব্যক্ত করবে, যার যার দাবি সে বলতেই পারে। নেতারা জানান দলের 31 দফা রূপরেখায় স্পষ্ট করা হয়েছে সব মতপথকে সাথে নিয়েই ভবিষ্যতে জন আকাঙ্ক্ষা পূরণই হবে বিএনপির রাজনীতির প্রধান লক্ষ্য। দেশের মানুষের এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। যে সংগ্রাম, রোহিঙ্গাদের যথাযথ মর্যাদা নিজ দেশে প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও বিভিন্ন দাতা সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিশ্ববাসীর কাছে পরিষ্কার বার্তা দিতে হবে, রোহিঙ্গার সমস্যা অত্যন্ত গুরুতর। রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, তাদের নিয়ে বাংলাদেশ কি ধরনের সমস্যা মোকাবেলা করছে, মিয়ানমার কিভাবে তাদের বাস্তুচ্যুত করেছে, প্রত্যাবাসনের নামে মিয়ানমার কিভাবে বারবার কথার বরখেলাপ করছে, এসব বিষয়ে বর্তমান সরকারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার সরকার গত 15 বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এগুলো নতুন করে গড়ে তোলার সময় এসেছে। অন্যদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ডক্টর ইউনূস, তারেক রহমান বৈঠকের পর পার্শ্ববর্তী দেশ থেকে এখন নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার দলীয়করণের মাধ্যমে দেশের প্রায় সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, ক্রীড়া অঙ্গনও এর বাইরে নয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গণতন্ত্র প্রতিষ্ঠায় নতুন সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশকে নতুন করে গড়ে তুলতে হবে, এগিয়ে যেতে হবে সবাইকে ঐক্যবদ্ধ থেকে। আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পাবনার চাটমোহরে বিএনপির প্রবীণ কর্মী আবু তাহের ঠাকুরকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে পুনর্বাসন করতেই পার্শ্ববর্তী দেশ থেকে তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। চক্রান্ত ষড়যন্ত্র এখনো কমছে না। পার্শ্ববর্তী দেশ তারা যখনই দেখেছে ডক্টর ইউনূস সাহেব এবং তারেক রহমান সাহেবের বৈঠক হয়েছে, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অসংখ্য কুৎসা এবং অপপ্রচার সেখান থেকে চালানো হচ্ছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করেছে, লুট করে সে টাকা পাচার করেছে, যাদের বাড়িঘর এখন দুবাই, কানাডা, সিডনি, তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। গত 1.5 দশকে বিএনপি নেতাকর্মীরা শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় ত্যাগ স্বীকার করে গেছেন বলেও দাবি করেন তিনি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। যে কোনো মূল্যে জুলাই হত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা জামাত আয়োজিত কর্মী সম্মেলনে তিনি মন্তব্য করেন। রূপগঞ্জ আসনে জামাত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কর্মপরিষদ সদস্য মোহাম্মদ আব্দুল জব্বার ও শুরা সদস্য মোহাম্মদ মোমিনুল হক সরকার বক্তব্য রাখেন। ফ্যাসিবাদের আমলে প্রায় 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে এবং পাচারকৃত ব্যক্তিদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি শুধু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের 31 দফা নিয়ে বিএনপি কাজ করছে বলেও জানান তিনি। বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যম ও রাজনৈতিক ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কারো একার নয়, জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ জামাতে ইসলামের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ সময় দমন পীড়নের রাজনীতি বাংলাদেশের শিক্ষার্থীরা আর চায় না উল্লেখ করে বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির ধরনে পরিবর্তন আনার আহ্বান জানান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গত 10 মাসে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার জনগণকে পদে পদে হতাশ করেছে, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, সরকার যা খুশি করবে তা মেনে নেওয়া হবে না। প্রশাসন থেকে শুরু করে সবখানে ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে বসে আছে বলে অভিযোগ করেন আলাল। তার দাবি, জনগণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছে। প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনাকে সহায়তা করতে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তার অর্থ এই নয় যা খুশি তাই করবেন, সবকিছু আমরা সমর্থন দিয়ে যাব। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসর এই জঞ্জালদের যদি পরিষ্কার না করেন, সব জায়গায় ঘাপটি মেরে লুকিয়ে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের তালিকা প্রকাশ করে দেব। সুতরাং সাবধান হয়ে যান। জুলাই বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এই দাবি পূরণ না হয়, এরপরে আমরা সত্যিকার অর্থেই সেই তালিকা প্রকাশ করে দেব। রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। গত এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 6 থেকে 7 টাকা। সবজির দামে কিছুটা স্বস্তি থাকলেও মাছ, মুরগি ও মাংসের বাজার চড়া। সাগরে মাছ ধরা শুরু হলেও ইলিশের দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 2400 থেকে 2800 টাকা। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। নতুন চাল আসায় কয়েকদিন আগে চালের দাম কেজিতে 2-1 টাকা কমলেও রাজধানীতে আবারও বাড়তি চালের বাজার। গত এক সপ্তাহে সব রকমের চালের 50 কেজি বস্তায় দাম বেড়েছে 300 থেকে 350 টাকা। দোকানিরা বলছেন, মিল মালিকরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। 1 কেজি চাইলে মোর 60 টাকা বাড়ছে, আজকে দাম 77 টাকা মিনিকে। নিম্ন মধ্যবিত্ত যারা এই শ্রেণীর যারা আছে তারাই সাফার। আমরা যখন যেই দাম কয় সেই দামে আনতে হয়। মিলে যায় যদি চাপ দেন তাহলে হয়তো বা একটা কিছু হইতে পারে। এদিকে ঈদের ছুটি শেষ হলেও সাপ্তাহিক ছুটির দিনে চিরচেনা ভিড় নেই রাজধানীর বাজারগুলোতে। সরবরাহ ভালো থাকায় সবজির দামে কিছুটা স্বস্তি রয়েছে। বেগুন, পটল, পেঁপে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি। সবজি বাজারে বেশি, সেজন্য একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। ঈদের পর থেকে মাছের বাজারে যেন আগুন লেগেছে। রূপালী ইলিশ খাবারের পাতে তোলার কোনো উপায় নেই সাধারণ মানুষের। বিক্রি হচ্ছে 2400 থেকে 2800 টাকা কেজি। এটা আসলে মানা যায় না। একটা ইলিশ মাছের কেজি যদি 2600 টাকা হয়, এটা টু মাছ। মাছের আমদানি কম, আমদানির কারণে এই কারণে মনে করেন এই অবস্থা। আগে চিংড়ি মাছ নিচে ধরেন আপনি 1100, 1200, ওখানে দেখা গেছে 1600, 1400, 1500 এরকম। ব্রয়লার মুরগির দাম হাতের নাগালে থাকলেও কেজিতে 60 থেকে 70 টাকা বেড়েছে সোনালী মুরগির দাম। কেজিতে 70 টাকা 80 টাকা বেড়ে গেছে সোনালী মুরগিটার। দেশি মুরগি বর্তমানে 620 টাকা, আজকের প্যাকেরি লেট ধরছে 620 টাকা, তাহলে আমরা 650 টাকা বেচতে হবো। ব্রয়লার মুরগি আগের লেটে আছে 160। মাংসের বাজারও চড়া। গরুর মাংস 800 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি। তবে ডিমের দাম ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। আরব বিশ্বকে ঐক্যবদ্ধভাবে ইরানের পাশে দাঁড়িয়ে আগ্রাসী ইসরায়েলের ঔদ্ধত্যপূর্ণ আচরণের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইরানে ইসরায়েলি হামলা ও গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিসের এই নেতা বলেন, যুগ যুগ ধরে অব্যাহতভাবে ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে ইসরায়েল সকল প্রকার সভ্যতা ও মানবাধিকারের সীমা অতিক্রম করেছে। গত এক সপ্তাহ ধরে হামলা চালিয়ে ইরানের অবকাঠামো ধ্বংসসহ অর্ধসহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের অপরাধ পাশ কাটিয়ে ইরানকে ধ্বংস করার বারবার হুমকি দিচ্ছেন। এসব কর্মকাণ্ড শান্তিকামী মানুষের কাছে দুশ্মন হিসেবে চিহ্নিত হচ্ছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মিশ্র জাতের বিদেশি আম চাষ করে সফলতা পেয়েছেন ফরিদপুরের এক তরুণ উদ্যোক্তা। গাছ লাগানোর 1 বছরের মধ্যেই প্রতিটি গাছে আসতে শুরু করে ফল। এবছরও বাগানের আম বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা লাভের আশা তার। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের নাইম ইসলাম
পড়াশোনার পাশাপাশি ইউটিউব দেখে শখের বশে বাড়ির পাশের 2 বিঘা জমিতে রোপণ করেন আম গাছ। 1 লাখ টাকা খরচে রোপণ করেন বিদেশি মিশ্র জাতের আমের চারা। বর্তমানে তার বাগানে সূর্য ড্রিম, রেড আইভরি, বানানা, হাড়িভাঙা, হিমসাগর, চোষা, বাড়ি 4 সহ মিশ্র জাতের বিদেশি আম রয়েছে। ফলনও হয়েছে ভালো। নিরাপদ বিষমুক্ত আম ক্রেতাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে প্রতিটি আমে ফুড গ্রেডিং পদ্ধতিতে প্যাকেট লাগিয়ে দেওয়া হয়েছে। আমি ছোটকাল থেকেই পড়াশোনার পাশাপাশি আব্বুর কৃষিকাজে সাহায্য করি। পরে কৃষিকাজে সাহায্য করার মাধ্যমে আমার নিজের ভিতরে একটা অনুভূতি জাগলো যে আমি একটা নতুন কিছু করব বা আমি একটা বাগানের মালিক হব। আর আমি ফল বিক্রি করে খুবই লাভবান। বাজারের তুলনায় দাম কিছুটা বেশি হলেও নিরাপদ ও বিষমুক্ত আম কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। নাইমের সফলতায় অনেকেই আগ্রহ দেখাচ্ছেন মিশ্র আমের বাগান করতে। বাজারে আমরা অনেক কম দামে পাইলেও আমরা এখানে আম কিনতে আসছি, কারণ এখানে নিজে হাতে দেখে শুনে তারপরে এই বিষমুক্ত আমগুলো সংগ্রহ করতে পারতেছি। বাগান থেকে আম সংগ্রহ করার একটাই কারণ, সেটা হচ্ছে এখানে ফরমালিন ছাড়া ভেজাল মুক্ত আম পাওয়া যায়। আমি এই বাগানে কাজ করে বুঝতে পারলাম যে অল্প খরচে অনেক লাভবান হওয়া যায় আম চাষে। এ ধরনের আম বাগান করতে আগ্রহীদের সহযোগিতার আশ্বাস দিচ্ছে জেলা কৃষি অফিস। কৃষকরা আগ্রহী হয় তাহলে অবশ্যই তারা সফল হবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছ থেকে তারা যদি পরামর্শ গ্রহণ করে চাষাবাদ করে তাহলে আমি এতটুকু বলতে পারবো যে তারা ক্ষতিগ্রস্ত হবে না। দেশীয় প্রজাতির পাশাপাশি আমের চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে বিদেশি মিশ্র এসব আম। তাই এ বিষয়ে সরকারি প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতার প্রত্যাশা আগ্রহী উদ্যোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নের সুপারিশ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মনির। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে কূটনৈতিক ভূমিকার জন্য ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আহ্বান জানিয়েছেন পাক সেনাপ্রধান। এর আগে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধানকে সব রীতি ভেঙে স্বাগত জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার সাধারণত 4টি মূল ক্ষেত্রে অবদান রাখার জন্য দেয়া হয়ে থাকে। এই ক্ষেত্রগুলো হলো অস্ত্র নিয়ন্ত্রণ ও নিরস্ত্রীকরণ, শান্তি আলোচনার প্রচেষ্টা, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং একটি সুসংগঠিত ও শান্তিপূর্ণ বিশ্ব গঠনের জন্য কাজ করা। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের রূপরেখা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। চ্যালেঞ্জ থাকলেও জুলাই বিপ্লবের পর বৈষম্যহীন বাংলাদেশ করার লক্ষ্য বাস্তবে রূপ দিতে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ দেন তিনি। ধানমন্ডিতে উইমেন্স ভলান্টারি অ্যাসোসিয়েশন মিলনায়তনে আদিবাসী ফোরাম আয়োজিত আলোচনায় সংগঠনটির নেতারা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে দ্রুত আলোচনা করে শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। সরকার তো সরকার পিছনে যে শক্তি, সেই পাওয়ারের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষমতাবান, সবচেয়ে শক্তিশালী, তাদের কাছে আদিবাসী শব্দটা, আদিবাসী অধিকারটা কতটুকু গ্রহণযোগ্য সেটা নিয়ে প্রশ্ন আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমি এখনো আশা করতে চাই তারা কিছু করবেন। পার্বত্য চুক্তি বাস্তবায়নের পথরেখা বা অন্ততপক্ষে কিছু কিছু মৌলিক ক্ষেত্রগুলোতে। এবারে খেলার খবর। গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ 187 রানের লিড নিয়েছে টাইগাররা। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 3 উইকেট 177 রান। এর আগে নাইম হাসানের ঘূর্ণিতে প্রথম ইনিংসে 485 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। 5 উইকেট নেন টাইগার স্পিনার। রিপোর্ট করছেন এস এম আশরাফ। গলের সমুদ্র ঘেঁষা সেই মাঠে সকালটা যেন ছিল শ্রীলঙ্কার আয়নায় একা দৃশ্য। 4 উইকেটে 368 রান নিয়ে যখন শুরু করেছিল তারা, মনে হচ্ছিল এই ইনিংসের ক্যানভাসে লঙ্কান ব্যাটারি আঁকবে শেষ তুলের টান। লাঞ্চের আগেই 465 রান। কিন্তু গল্পটা কি কখনো আগাম বলা যায়? দুপুরের পর আকাশ নামিয়ে আনেন নাইম হাসান। তার ঘূর্ণির বলগুলো শুধু উইকেটেই থেমে থাকেনি, থামিয়েছে লঙ্কান আত্মবিশ্বাস, কাঁপিয়েছে শ্বাস প্রশ্বাস। তাতে 15 রানের ব্যবধানে গুটিয়ে যায় শেষ 4 উইকেট। স্পিনের সৌরভ ছড়িয়ে ক্যারিয়ারে চতুর্থবার 5 উইকেট নেন নাইম।
lovely drive. সেখান থেকে বাংলাদেশ রচনা করলো আরেকটি অধ্যায়। ব্যাটিংয়ে নেমে সাদমান স্থির আর আত্মপ্রত্যয়ে ভরপুর। ৭৬ রানে আউট হওয়ার আগে ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি তুলে নেন। শান্ত খেললেন নিঃশব্দ এক গানের মতো ইনিংস। প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি তুলে অপরাজিত ৫৬তে। এ যেন ধৈর্যশীল এক কবিতা। ৩ উইকেটে দিনের শেষে টাইগার দলে হর্ষ, লিড ১৮৭। হিসেবের খাতা চড়ে শেষ দিনে জয় খোঁজে বাংলাদেশ আরো বড় করে। এস এম আশরাফ, এটিএন বাংলা। এশিয়া কাপের মঞ্চে আর্চারিতে সোনার পদক জিতেছেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুরের চলমান এশিয়া কাপ আর্চারি রিকার্ভ পুরুষ এককের ফাইনালে আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে। প্রথম ২ সেটে দারুণভাবে এগিয়েছিলেন আলিফ, এরপরই ঘুরে দাঁড়ান জাপানি আর্চার। ২ সেট জিতে খেলায় সমতা আনেন। এরপর পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ মারেন ২৯ আর গাকুতো ২৬ করেন। বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আলিফ এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর এশিয়ান যুব আর্চারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ এককের ফাইনালে হেরেছিলেন চীনা তাইপের আর্চারের কাছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। তোপের মুখে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র। আলোচনার প্রস্তাব নাকচ ইরানের। সরকার পরিবর্তন কিংবা খামেনিকে হত্যার পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া। ইরান ইসরায়েল যুদ্ধে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ১০%। বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্য, জ্বালানি ও প্রবাসী আয়ে প্রভাব পড়ার আশঙ্কা। বছর না ঘুরতেই জুলাই অভ্যুত্থানের ঐক্যে ফাটল। রাজনীতিবিদদের বক্তব্যে একে অপরকে ঘায়েলের চেষ্টা। মতের ভিন্নতা মানে বিচ্ছিন্নতা নয়, দাবি বিএনপির। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে অন্তর্বর্তী সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান। এবং রাজধানীর বাজারে কেজিতে চালের দাম বেড়েছে ৬ থেকে ৭ টাকা। সবজিতে স্বস্তি মিললেও মাছ, মুরগি ও মাংসের বাজার চড়া। ধরা ছোঁয়ার বাইরে ইলিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।